আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কার ফাঁদে কার পা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা, রাজনীতি মূলত বেশি আলোচনার মেইন জায়গা। আসলে এখন সব জায়গায় সবাই আলোচনার কার সঙ্গে কার জোট হবে, আবার সমঝোতা হবে কিনা সেটি বিষয় নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে বেশ কিছু আলোচনা দেখেছি, তর্ক বিতর্ক আমরা দেখেছি। সেই বিষয়টি আছে। আমি প্রথমে ফারুক হাসানকে দিয়ে শুরু করতে চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস। আমি তার স্ট্যাটাসের কিছু অংশ উল্লেখ করতে চাই। মোহাম্মদ রাশেদ খান লিখেছেন, আমি স্রেফ বলি যারা সারাক্ষণ বলে কু চায় না, কু চায় না, এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরির বা ১/১১ সৃষ্টির পায়তারা করছে। এর পেছনে কাজ করছে ভারতীয় র এজেন্টরা এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কু এর প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটাই ভারতীয় প্ল্যান। এটাই ভারতীয় প্ল্যান কেন আসলে ভারতের একটু ব্যাখ্যা করবেন আপনার দলেরই যেহেতু। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন ২১ টিভি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, রাশেদ খান খুব যথার্থই বলেছেন যে আসলে যারা কু চায় না বলে তসবি জপে জিকির তুলে, এরাই মূলত চায় যে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হোক। রাশেদ খান যেটি বলার চেষ্টা করেছেন, আমি আসলে গতকাল রাতে একটু আগেই ঘুমিয়ে গেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে রাতে নাকি ২-৩ বার কু হয়ে গেছে অলরেডি। তো সকালে উঠে আমি ফেসবুক খুলে দেখি আর কি। তো কেন পরে ফেসবুক খুলে দেখলাম যে বিদেশে বসে কয়েকজন ইউটিউবার তারা ঘোষণা দিচ্ছে যে এই যে আর্মির এপিসি সহ ট্যাঙ্ক নিয়ে বের হচ্ছেন, ছাত্র জনতা সবাই নেমে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন, ইত্যাদি ইত্যাদি। যে এইরকম যে ভয়ঙ্কর তথ্য দিয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়ার যে একটা পাইতারা, এই পাইতারাগুলো আসলে কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে এরকম একটা পরিবেশ যাতে ক্রিয়েট করা যায়, এই কাজগুলো তারা কিন্তু করছে। আজকে দেখেন যে কয়েকজন ইউটিউবার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা বিদেশের মাটিতে বসে এরকম উস্কানিমূলক নিয়মিত বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আমার বক্তব্য এই যে যিনি ঘোষণা দিলেন, আহ্বান করলেন যে সবাই নেমে আসেন রাজপথে, তো তিনি কেন এই কাজটি করতে পারলেন না? যে এই যে আমি ব্যাগ গুছিয়ে এই যে এয়ারপোর্টে রওনা দিলাম, আমি এই যে ফ্লাইটে আসতেছি, আপনারা সবাই আসেন, আমি ঢাকা এয়ারপোর্টে নেমে একবারে সবার আগে ওই জাহাঙ্গীর গেটে গিয়ে অবস্থান নিব, যাতে আর্মি বের হতে না পারে। কথাটি লিখেছেন এই বিষয়টা কেন? আবার দেখবেন অনেকে ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলে, কুরআন হাদিসের বাণী শোনায়, মানে নিজে একবারে মাশাআল্লাহ বড় পীর সাহেব। তা আলহামদুলিল্লাহ, আমরাও চাই তিনি ধরেন যে ইসলাম ধর্মে কি বলে দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর কি। তো সে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে না, ইসলামের পক্ষে কথা বলে। তা আমি আসলে নাম বলতে চাই না, তারা কারা এটা আপনারাও জানেন। কিন্তু আসলে তাদের লাভটা কি? আসলে তাদের লাভটা হচ্ছে তারা আসলে অ্যাকচুয়ালি এদেশের মানুষ ভালো থাকুক, দেশটা সুন্দরভাবে স্থিতিশীল থাকুক, স্টেবল থাকুক, এটা চায় না। যাতে বাংলাদেশ সবসময় একটা আনস্টেবল পরিস্থিতির মধ্যে থাকে, দেশটা যাতে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে সবসময় থাকে, এদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে না পারে, এটা তারা চায়। কারণ বাংলাদেশ যদি একটা স্টেবল সিচুয়েশনের মধ্যে অ্যাডজাস্ট করে থাকে, তাহলে ওদের কদর থাকবে না, ওদের ডিমান্ড থাকবে না, ওদের কথা কেউ শুনবে না। যাতে ওদের কথা আমাদের কিছু অবোধ বাঙালি শুনে, কারণ আমরা তো সবাই আসলে সঠিক জাজমেন্ট সবসময় সব ঘটনা দেখে করতে পারি না। অনেক সময় অনেকে আবেগ তাড়িত হয়ে অনেক কিছু ঘটিয়ে ফেলে। মিডিয়া একটা স্ট্যাটাস দেখলো, ওরে বাবারে, তার উপরে ডিপেন্ড করে একটা জাজমেন্ট আমি দিয়ে দিলাম। তো এরকম পাবলিকের সংখ্যা বাংলাদেশে কিন্তু খুব, মানে যে কম তা না, অনেক। তো সেই জায়গা থেকে তারা এই গোষ্ঠীটাকে কাজে লাগাচ্ছে, এই গোষ্ঠীটাকে তারা সবসময় তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। এই জন্যই মূলত তারা এরকম নানান সময়ে নানান এরকম যুক্তি, নানান ঘটনা সামনে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা ধরেন যে এরকম পরিস্থিতি দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমার একবারে ক্লিয়ার বক্তব্য, এদের ফাঁদে পা দেওয়া যাবে না, একবারে স্পষ্ট। এদের ফাঁদে পা দিলে দেশ বিপদে পড়বে, জনগণ বিপদে পড়বে। এবার আসেন, এই যে আর্মির প্রায় 15 জনকে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে, আর্মি থেকে গতকালকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা স্টেপ ফরওয়ার্ড বলেছেন যে আমরা আসলে জাস্টিসের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমি মনে করি এটা একটা যুগান্তকারী, আশা জাগানিয়া সিদ্ধান্ত। আমরা সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে এই যে আর্মির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেকভাবে সমালোচনা, নানা রকম মন্তব্য, গালিগালাজ ইত্যাদি অনেক কিছুই করে।
কিন্তু এই যে আর্মি যে আমাদের একটা অহংকার, গর্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা বোল্ডলি বলি যে আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ডিফেন্স, এরা কখনোই কোনো অপরাধ করতে পারে না, করে না। করে কারা? আর্মির ভিতরে ঘাপটি মেরে থাকা কতিপয় সুবিধাবাদী ব্যক্তি বা সদস্য। এই কতিপয় সদস্যের অপকর্মের কারণে সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লাগে। তো ইতিমধ্যে 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার মধ্যে 15 জনকে সেনা সদরে হেফাজতে নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আপনার মিলিটারি অ্যাক্টে তাদের এই গুমটুম, এই রিলেটেড ধরেন যে অপরাধ, এই অপরাধের বিচারের সুযোগ নেই। তো আমরা আসলে পরবর্তী স্টেপ আমরা দেখার পরে এই বিষয়ে আসলে মন্তব্য করলে আমাদের জন্য ভালো হবে। কারণ এখন পর্যন্ত সেনা সদরের যে বক্তব্য, তারা বলেছে যে আমাদের কাছে সেই গ্রেপ্তারি পরোয়ানা এখনো পৌঁছায় নাই বা আমাদের হাতে আসে নাই। তো যাই হোক, এখন তাদের নেক্সট স্টেপ বা পরবর্তী বক্তব্য দেখে আসলে এই বিষয়ে আমরা মন্তব্য করতে পারি। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর যে ধরনের অ্যাকশনে তারা গিয়েছেন বা অ্যাকশন নিয়েছেন, বা তাদের এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে যে অগ্রগতি, এটা একবারেই ছোট করে দেখা বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা মনে করি, অবশ্যই আমরা আশাবাদী এবং আশা জাগা নিয়ে আমরা মনে করি যে অপরাধীদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি যে কোনো অপরাধী পার পাবে না। অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার আছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সোচ্চার থাকবে। ফারুক হাসান, আপনার কাছে আমি আবারও আসবো। এবার আমি পর্যায়ে ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তের কাছে আসতে চাই। শান্ত ভাই, আলোচনা যাবার আগে আমি চিফ প্রসিকিউটরের বক্তব্যের সামান্য কিছু উল্লেখ করতে চাই। গুমের 2 মামলা সহ মোট 3টি মামলায় পরোয়ানা জারি হওয়া 15 সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে তা দেয়া হবে। তবে আইনের সাধারণ বিধান অনুযায়ী আসামিকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। এরপর আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী গুম হত্যায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের জন্য এই আদালতই উপযুক্ত। আইন চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য। আপনি কি মনে করছেন? সেনা সদর থেকে বলা হয়েছে যে এখনো কোনো গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছেনি, কিন্তু আমরা তার বক্তব্যে দেখলাম গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে। প্রথম কথা হলো, চিফ প্রসিকিউটর একজন আইনজীবী, তিনি আইনের ভাষায় আইনের কথা বলেছেন। সুতরাং এর বাইরে তো আর আইনের ব্যাখ্যা দিতে একমাত্র আইনজীবী পারবে। যদি এর বাইরে ব্যাখ্যা থাকে, সেটা সেনাবাহিনীও পারবে না, আমি আপনিও পারবো না, কারণ আমরা তো কেউ আইনজীবী না। এখনো পর্যন্ত আইনের ব্যাখ্যা চিফ প্রসিকিউটর যেটা বলেছেন ওইটা আমাদের মেনে নিতে হবে, যদি এর অল্টারনেটিভ বেটার কোনো ব্যাখ্যা কেউ না দাঁড় করাতে পারেন। আর সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা এখনো হাতে পৌঁছেনি, এই কথাটা বলা হয়েছে গতকাল। আর চিফ প্রসিকিউটর বলছেন আজকে। হয়তো এটা বলার পরেই দ্রুততার সঙ্গে পৌঁছে দেয়া হয়েছে বা পৌঁছে গেছে, সেটাও হতে পারে। বরং সেনাবাহিনীর সঙ্গে এইরকম বাগবিতণ্ডায় জড়িত হওয়াটা ভালো হবে না। আমি সেনাবাহিনীকে কালকেও একটা টিভি অনুষ্ঠানে ধন্যবাদ দিয়েছি এবং আমি মনে করেছি তারা যথার্থ ভূমিকায় এখনো পর্যন্ত আছে। তাদের মধ্যে বিভিন্ন রকম সুর তোলার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনীর মধ্যে উস্কানি দিয়ে বিভেদ তৈরি করে পক্ষ প্রতিপক্ষ তৈরি করবার যে মেকানিজম, সেটাকে কাজে লাগানোর চেষ্টা কোনো কোনো পক্ষ করেছে, যারা এই নতুন বাংলাদেশ, এই গণতন্ত্র উত্তরণ, এই ফ্যাসিবাদ পরবর্তী নতুন রূপ এটা চায় না। তারা এটা চেষ্টা করেছে, তারা ইতিমধ্যে ফেল করেছে। সেনাবাহিনী ভালো কি করেছে, 15 জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের দ্রুততার সঙ্গে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই আইনিভাবেই হবে। এটা সিদ্ধান্তের বিষয় যে তাদের ব্যাপারে সেনাবাহিনীর নিজস্ব আইনে হবে নাকি এই আদালতের আইনে এখানে হবে নাকি এই দুইটার সমন্বয় হবে, সেটা পরবর্তী আইনি সিদ্ধান্তের ব্যাপার। এটা তো রাজনৈতিক বিষয় না, এটা আইনি সিদ্ধান্তের বিষয়। অপরাধের বিচার একটা আইনি কাজ, এটা তো রাজনৈতিক বিষয় না। অপরাধ করেছে, করে নাই, যদি করে তাহলে তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আদালতে বিচার হবে, যদি না করে তাহলে তিনি মুক্ত হবেন। ভেরি সিম্পল। বরং এই যে 15 জনকে, একজন যদিও লাপাত্তা, 15 জনকে যে তারা হেফাজতে নিতে পেরেছে, এটা তাদের ক্রেডিট এখন পর্যন্ত। বরং যে 5 জন ডিজিএফের প্রধান যারা অবসরে গেছেন, তাদের গ্রেফতারের দায়িত্বটা কার? পুলিশের। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
তাদের একজনকে গ্রেফতারের খবর কেন এখনো আমরা শুনছি না? তাহলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারা মানে সেনাবাহিনীর থেকে এক ধাপ পিছিয়ে আছে। সেনাবাহিনী তো এই যে একজন লাপাত্তা, আরো কেউ লাপাত্তা হয়ে যেতে পারে, সেই সুযোগ না দিয়ে 15 জনকে তো হেফাজতে নিয়েছে। এই 5 জন ডিজিএফ এর সাবেক চিফ যাদের বিরুদ্ধে একই অভিযোগ আছে, তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না, তারা যদি পালিয়ে যায়, তারা যদি বর্ডার ক্রস করে অবৈধভাবে বিদেশ চলে যায়, তার দায়টা কে নেবে? আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতনের পরে অনেক এরকম গুম খুনের হোতা, অনেক খুনি, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী, এরকম অসংখ্য নেতা তারা তো পালিয়ে গেল। তো তাদেরকে সময় মতো যদি গ্রেফতার করা হতো, সময় মতো যদি হেফাজতে নেওয়া হতো, তাহলে তো পালাতে পারতো না। সুতরাং সেনাবাহিনী তাদের কাজ করেছে, আপাতত হেফাজতে আছে, তারা তো আর পালাতে পারছে না। তাদের হেফাজত থেকে এখন চলে গেলে তার জবাবদিহিতে সেনাবাহিনীকে করতে হবে, সেটা হবে না। সেনাবাহিনী তো এত কাঁচা কাজ করে না, বরং সিভিল যারা অবসরপ্রাপ্ত আছে, যাদের গ্রেফতার করবার কথা, আমরা দেখতে চাই তাদের গ্রেফতার করা হচ্ছে, এটা তাদের বিচারের আওতায় আনা হচ্ছে, এটা তারা পালিয়ে যেতে পারেনি সেটা আমরা দেখতে চাই। কারণ আগে বহু পালিয়ে যাওয়ার নজির তো আছে নানানভাবে, একদম দাগি আসামি, খুনি, তারা পালিয়ে চলে গেছে ফ্যাসিবাদের পতনের পরে। সুতরাং এইটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। আর ট্রাইব্যুনালের আইন ট্রাইব্যুনালের মতো চলবে। এটা যদি ট্রাইব্যুনালের আইন যদি দেশের সাধারণ অন্য আইনের সঙ্গে মতোই যদি চলে বা সেনাবাহিনীর আইনে চলে, তাহলে এই ট্রাইব্যুনাল করার দরকার ছিল কি? ট্রাইব্যুনাল করার একটা নির্দিষ্ট পারপাস আছে, সেটা নির্দিষ্ট ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যে সেটার বিচার হবে। সেটাকে চ্যালেঞ্জ করতে চাইলে আইনিভাবেই চ্যালেঞ্জ করতে হবে, মৌখিক অন্য কোনো পদ্ধতিতে চ্যালেঞ্জ করার সুযোগ নাই। আর বাংলাদেশে এই যেটা এতক্ষণ ফারুক বলছিল যে বিদেশে বসে উস্কানি দিয়ে মানুষকে রাতে রাস্তায় নামতে বলা, সে সফল কারণ হচ্ছে সে এইরকম একটা কথা বলে আজকে আমাদের এই টকশোর অনেকখানি সময় খেয়ে নিচ্ছে। তাকে নিয়ে আলোচনা করছি আমরা, এটাই তার সফলতা, সে এটুকুই চায়, আমরা ওটুকু না দিলেই হয়। সে তার যারা যা করতে চায়, কে কার এজেন্ট, সেটা বিদেশে বসে এজেন্ট হোক, দেশি বসে এজেন্ট হোক, এই এজেন্টদের প্রতিহত করাই নতুন বাংলাদেশের অঙ্গীকার। সেনাবাহিনীর মধ্যে নানান রকমের ত্রুটি বিচ্যুতি তো ঢুকে গেছে গত 16 বছরে, সেটা মাথায় রাখতে হবে। আজিজের মতো মানুষ যে প্রত্যক্ষভাবে অন্য একটা দেশের ইন্ধনে সেনাপ্রধান হতে পারে, তার মতো একজন একদম চাক্ষুষ সন্ত্রাসীর পক্ষের লোক, দুর্নীতিবাজের পক্ষের লোক, মাফিয়াতন্ত্রের রক্ষাকারী লোক, 18 নির্বাচনের মতো এরকম নির্বাচন, রাতের নির্বাচনের অন্যতম পরিকল্পনা সব কিছুতে করা, শাফলা হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম জড়িত, সেই রকম লোক সেনা প্রধান হতে পারে, তাহলে সেই বাহিনীর মধ্যে কতটা ত্রুটি বিচ্যুতি শেখ হাসিনা ঢুকিয়েছিল সেটা অনুমান করা যায়। সুতরাং সেইখানে বাহিনী হিসেবে সেনাবাহিনীর উচিত হবে তাদের অতীত যে ঐতিহ্য, ভাবমূর্তি, দেশপ্রেম, সেগুলিকে সমুন্নত রাখবার জন্য যে ত্রুটি বিচ্যুতি, যে অনাকাঙ্ক্ষিত বিষয়, যেরকম অন্য দেশের এজেন্ট হবার মতো আচরণ সহ যেসব লোকদের ঢুকানো হয়েছে, তাদেরকে আইসোলেট করা এবং তাদের মধ্যে যারা বিচারের আওতায় আসবার মতো অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা। এই বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে, কথা খুব স্পষ্ট যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে দুইটা পারপাস। একটা পারপাস হচ্ছে সে যে অপরাধ করেছে তার বিচার করা, যাতে কোনো অপরাধী বিচারের আওতার বাইরে না, এই ধারণাটা দেশবাসীর মধ্যে দেয়া যায়। দুই হচ্ছে এদের এই বিচারের এক্সাম্পল দেখে ভবিষ্যতে কোনো রাষ্ট্র ক্ষমতার পরিচালক যারা হবেন তারা যাতে আবার এইরকম কাউকে ব্যবহার করতে না পারে, তাদের যেন মাথায় এটা গেঁথে থাকে যে আমরা আজকে ক্ষমতার বলয়ে থেকে কারো হুকুমে হোক বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য হোক, প্রমোশনের জন্য হোক, নিজে টাকার মালিক হব সেই আকাঙ্ক্ষা থেকে হোক, আমি যে অপরাধ করছি কোনো না কোনো একদিন এরকম সময় আসবে যেদিন আমার বিচার হবে, যেরকম বিচার অতীতে যারা করেছে তাদের হয়েছে। সুতরাং বিচার, সুশাসন, এটা এজন্যই দরকার যে অপরাধের বিচারের দৃষ্টান্ত রাখা, ভবিষ্যতে কারো যেন অপরাধ করবার আগে এই দৃশ্যটা মাথায় তার নিতে হয়, তার বিবেচনায় নিতে হয় যে আমি অপরাধ করলেও
বিচারের আওতার বাইরে থাকবো না। আজকে যারা অপরাধ অতীতে করেছে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার পরিজন যেই পরিণতি ভোগ করছে এই তার কারণে আমি বিচারের আওতায় আসবো, আমার শাস্তি হবে এবং আমার আত্মীয় পরিজন, স্ত্রী, সন্তান এইরকম বাংলাদেশে থেকেও তারা এইরকম পরিণতি ভোগ করবে। সুতরাং যাকে খুশি তাকে গুম করবেন, আয়নাঘরে রাখবেন, ক্রসফায়ারে দিবেন, বালুর বস্তা বেঁধে পেট ফেরে পানিতে ডুবিয়ে দিবেন, এরকম জঘন্যতম অপরাধ যদি কেউ করতে পারে, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, তার বিচার না হলে তার দায় এই দেশের কেউ আমরা এড়াতে পারবো না। আমাদের প্রত্যেকের দায়িত্ব, দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব এর জন্য সোচ্চার হওয়া, প্রেশার ক্রিয়েট করা যে বিচার হতেই হবে। তবে বিচারের নামে অতীতের মতো যেন অবিচারও না হয়, একজন নির্দোষ মানুষও যেন এক বিন্দু অপবিচার বা অবিচারের শিকার না হয়, সেটাও মাথায় রাখতে হবে। জি, শান্ত ভাই আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ফারুক হাসানের কাছে আসতে চাই এবং একটু রাজনীতির দিকে আসতে চাই। আমরা বিচার নিয়ে কথা বলছিলাম, রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে, নির্বাচন সামনে, সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, অনেকে বলে তলে তলে হিসাব নিকাশও চলছে। আসলে কি আপনি বলতে পারবেন, যেহেতু আপনি রাজনীতির মানুষ, আপনার সঙ্গে আপনার দলের সঙ্গে নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো কি আসলে? একটু ইন্টারাপ্ট করি, তলে তলে শব্দ দিয়ে অতীত স্মৃতি মনে করিয়ে দেন। আমাদের পরিচিত ওবায়দুল কাদের সাহেব তলে তলে শব্দের প্রবক্তা, রাজনীতিতে তলে 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 না, একবার টেবিলের উপরে আলোচনা হচ্ছে। জি, তলে তলে অনেক বিষয় মিডিয়ায় আসছে না, সেইগুলো আমরা যেটা মনে করি যে মিডিয়ায় আসার মতো এখনো ম্যাচিউরড পর্যায়ে যায় নাই, পরিপক্ক হয় নাই, সেটা মিডিয়া আসবে না, স্বাভাবিক। আর যেটা মিডিয়াতে আসার মতো সেটা মিডিয়াতে আসছে। তো এখন আমরা তো আসলে একটা ফ্যাসিস্ট জামানাই মানে এক্সিস্ট করছি না, যে তলে তলে টেবিলের ভিতরে ওই লুকিয়ে ঝোপঝাড়ে আলোচনা করতে হবে। এখন আমরা প্রকাশ্যে আলোচনা করছি, আলোচনা হচ্ছে বিভিন্ন সভা, সেমিনারে, বাসায়, হলরুমে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই যে নির্বাচন, দেখেন সরকার প্রধান বারবার বলছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাট রাজনৈতিক দলগুলোর মধ্যেই এখনও আমি সেই জায়গা থেকে কনফিডেন্সের যে একটা জায়গা, ওই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। মানে সরকার প্রধান যতটা কনফিডেন্স নিয়ে নির্বাচনের কথা বলছেন, ততটা কনফিডেন্স রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আমি খুঁজে পাচ্ছি না। বিএনপি বা জামাতের মধ্যে বা আপনাদের মধ্যে কনফিডেন্সের অভাব। একই সাথে আপনি দেখেন জনগণ যারা এই নির্বাচন বা এই নির্বাচনের অন্যতম একটা স্টেক, অন্যতম পার্ট, জনগণের মধ্যেও খুব একটা উৎসাহ, উদ্দীপনা নির্বাচন কেন্দ্রিক আমি লক্ষ্য করছি না। আমি নিয়মিত মাসে বোধহয় 5-7 বার নির্বাচনী এলাকায় যাচ্ছি, প্রত্যেক সপ্তাহে নির্বাচনী এলাকায় গণসংযোগ কার্যক্রম চলছে ব্যাপকভাবে। বাট জনগণের মধ্যে যে একটা উৎফুল্ল, একটা আমেজ, একটা উৎসব মুখর একটা পরিবেশ বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি। বাট এই নির্বাচনের সময় ঘনিয়ে আসা সত্ত্বেও আমরা সেই মানে উৎসবের যে একটা আমেজ জনগণের মধ্যে যেটা দেখার কথা, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন নিয়ে সংশয়, সন্দেহ রাজনৈতিক দল, জনগণের মধ্যেও এখনও রয়েছে। এটা শতভাগ কেউই আমরা বলতে পারবো না যে আদতে শতভাগ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে, আবার হবে না এটাও আমরা বলতে চাই না। তবে নির্বাচনটা যে জরুরি, একবারেই প্রয়োজন, দরকার দেশ এবং জাতির কল্যাণে, এটা আমরা সবাই ফিল করি, এটা আমরা সবাই জানি, এবং নির্বাচনটা হতেই হবে। কারণ এই নির্বাচন যথাসময়ে না হলে দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে, যেটা কারো জন্যই মঙ্গলজনক হবে বলে আমি মনে করি না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী, তো সুতরাং নির্বাচন কেন্দ্রিক জোট, মহাজোট, নানান আলোচনা রাজনীতির মাঠে রয়েছে, আলোচনা হচ্ছে। এখন আপনি প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছেন, আপনি সরাসরি করতে পারতেন যে গণ অধিকার কার সাথে যাবেন, তাহলে আরো ইজি হতো আর কি। তো এখন কার্যত পক্ষে রাজনীতির মাঠে দৃশ্যমান দুটো রাজনৈতিক ব্লক এখন পর্যন্ত, যেহেতু আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার এখন পর্যন্ত কোনো সুযোগ নেই, তাদের কার্যক্রমে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা রয়েছে। বিএনপি এবং জামাত, হ্যাঁ, এখন বিএনপি কেন্দ্রিক একটি নির্বাচনী বলয় বা নির্বাচনী জোট, একটি জামাত কেন্দ্রিক। তার আমরা আসলে এখন পর্যন্ত বিএনপি ব্লকে বা জামাত কেন্দ্রিক ব্লকে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আমরা মনে করি বিএনপি, জামাত দুটো রাজনৈতিক দল বড় শক্তি, এই দুটো শক্তির যদি ওভারঅল 50% জনসমর্থন থাকে, তাহলে এর বাইরেও কিন্তু 50% জনসমর্থন এখনো বাইরে রয়েছে। এই মানুষগুলোর ভাবনাটা কি, এই ভোটারদের চিন্তাটা কি, ভাবনাটা কি, এগুলো নিয়ে আমরা ভাবছি আসলে এরা কি চাই, এদের ডিমান্ড কি, প্রত্যাশা কি, আকাঙ্ক্ষা কি, এটা নিয়ে আমাদের এখন পর্যন্ত ভাবনার একটা জায়গা আমাদের মধ্যে গ্রো হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি এখন পর্যন্ত যে সকল রাজনৈতিক দল
সরাসরি বিএনপির ব্লকে বা বিএনপির সেন্টারে প্রবেশ করে নাই বা জামাত কেন্দ্রিক সেন্টারেও প্রবেশ করে নাই, এই দলগুলোর সাথে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে, তরুণদের নিয়ে বা সেটা নতুন তারুণ্য নির্ভর রাজনৈতিক হতে পারে দল নিয়ে বা একটা তারুণ্যের আলোচনা বাইরেও ছিল যারা যে রয়েছে। আপনাদের একটি না, জোট আলোচনা চলছে, হতে অনেক পারে। দলের সাথে হচ্ছে। আমরা আসলে ভাবছি যে এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা আসলে এই দুই সেন্টারের দিকে যেতে চায় না বা এই দুই সেন্টারের বাইরে বিকল্প কিছু চিন্তা করে ভাবে, আমরা আসলে এই জনগোষ্ঠীটাকে ধরেন যে নিয়ে চিন্তা করছি। তো এই চিন্তার সাথে যাদের মিল রয়েছে, চিন্তার সাথে যে সকল রাজনৈতিক শক্তি রাজনৈতিক দলের চিন্তার মিল রয়েছে, আমরা তাদের সাথে নিয়মিত বৈঠক হচ্ছে, কথা হচ্ছে। সেটা কতটুকু অগ্রসর, কতটুকু না, এখন সেই পর্যন্ত আলোচনায়? পজিটিভলি আসলে আমাদের আলোচনা দৃশ্যমান ভাবে আগাচ্ছে। আমরা আসলে নিজেদের মধ্যে আরো মানে এই সম্পর্কটাকে কাদের একটু কাদের গাঢ় সাথে করতে আলোচনা চাই। আসলে অনেকে কি? আছে এখানে, এনসিপির সঙ্গে কি আলোচনা এনসিপি হচ্ছে? আছে এখানে, এবি পার্টি আছে এখানে, মান্না ভাই। এনসিপির সঙ্গে একবার একীভূত হওয়ার একটি আলোচনা ছিল, সেইটাই কত দূর না, আসলে? একীভূত হওয়ার একটা আলোচনা ছিল, ওটা মানে আসলে আমি একবারে নাই এখন সম্ভাবনা, এটা আমি বলবো না। আলোচনাটা আগে যে গতিতে মানে প্রসিড করছিল, এখন আসলে ওই গতিতে ওটা আগাচ্ছে না। এখানে নানান কারণ রয়েছে, বিশেষ করে এনসিপির নেতাদের যে অধ্যত্বপূর্ণ বক্তব্য, আচরণ, তাদের কথা, এগুলো আসলে এই যে দুটি দলকে একত্রিত করার যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে মলিন করে দিয়েছে। আসলে কি এই বক্তব্য নাকি আসলে পদের কারণে কোনো বা পজিশন কি হবে সেই না না না, বিষয়গুলো কি আলোচনা? পদ আসলে ডাজেন্ট ম্যাটার। আপনি যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেন আমরা আসলে তারুণ্যের শক্তিগুলোকে ইউনাইটেড করতে চাই, দেশ ও জাতির কল্যাণে আমরা ভালো একটা ভূমিকা রাখতে চাই, আমরা আসলে একত্রিত বা একীভূত হওয়ার চিন্তাটা কেন করলাম? বিকজ এটা কিন্তু আমাদের যে দলীয় চিন্তা তা না। আমরা মনে করেছি এদেশের মানুষ, এদেশের তারুণ্যের যে সম্মিলিত যে শক্তিটা রয়েছে, এরা চাই তারুণ্যের এই শক্তিগুলো, তারুণ্যের এই দলগুলো বিচ্ছিন্ন না থেকে ইউনাইটেড হোক, একটা জায়গায় আসুক। তাহলে এরা দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। আর আমরা যদি বিচ্ছিন্ন থাকি, দেশের জন্য কিছুই করতে পারবো না। হয়তো আমি আমার দলের জায়গা থেকে কতটুকু করতে পারবো, বা এনসিপি তারা তাদের জায়গা থেকে কতটুকু করতে পারবে। আর আমরা যদি এই শক্তিগুলো ইউনাইটেড হয়ে একটা জায়গায় আসি, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব, ভালো একটা ফাইট দেওয়া সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে জনগণও দীর্ঘদিন ধরে তৃতীয় শক্তি, থার্ড ব্লক, এরকম একটা সম্ভাবনার মানে চিন্তা তাদের মধ্যে রয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে এই আকাঙ্ক্ষাটা মানে তাদের মধ্যেও তারা লালন করেছে যে আগে তো ধরেন যে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল, এই দুটো ব্লকের বাইরে যদি একটি তৃতীয় ব্লক বা থার্ড ফোর্স রাজনীতির মাঠে আসে। জামায়াতও নিজেদেরকে ওই জায়গায় ভাবছে যে তৃতীয় কোনো এখন শক্তি যেহেতু আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগের ওই ব্লকে আমি যদি মানে কথার কথা বলছি, ধরেন এই জামাত ওই সেন্টারে এখন এক্সিস্ট করছে, বিএনপি আর একটা সেন্টার, মানে এর বাইরে যদি তৃতীয় শক্তির যে সেন্টার, এই সেন্টারে যদি আমরা আসলে নিজেদেরকে দেখাতে পারি জনগণের সামনে, বা ওই সেন্টারটা আমরা ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি, তাহলে জনগণ আমাদের নিয়ে ভাববে, জনগণ তো চিন্তা করে। সেই তৃতীয় সেন্টারের মধ্যে কি আসলে জামায়াত থাকছে বা সেটা তো আসতে পারে? পরবর্তী বিষয়, সেটা পরবর্তী বিষয়। আপনার সঙ্গে কথা কি হচ্ছে সেরকম কোনো আমরা কিছু? তৃতীয় শক্তির যে সেন্টার নিয়ে ভাবছি, এটা এই মুহূর্তে বিএনপি এবং জামাতকে বাইরে রেখে, আচ্ছা, তাদেরকে বাইরে রেখে আমরা ভাবছি। তারপরে পরবর্তী যে স্টেপ, পরবর্তী দিয়ে আমাদের যে ধরেন যে মানে আমাদের যে কার্যক্রম, সেটা পরের কিন্তু বিষয়। যতটি সেখানে আলোচনা আমরা আছে, যতটা আমরা আলোচনা দেখি সংবাদ মাধ্যমে বা আপনাদের বিভিন্ন বক্তব্যে আমরা যে বিএনপি এবং জামায়াতের উভয় পক্ষ থেকেই আমরা দেখছি যে নতুন যারা রাজনীতি আছেন, তরুণ আছেন, তাদের প্রতি একটি আগ্রহ আমরা দেখছি। না, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক না? বিএনপি চাইবে যে এই শক্তিগুলো যাতে তাদের সাথে থাকে, তাদের সাথে এলাই করে নির্বাচনে অংশগ্রহণ করে। আবার জামাত চাইবে যে এই শক্তিগুলো যাতে আমাদের সাথে থাকে, অন্য কোনোভাবেই যাতে বিএনপি দিকে না যায়। তো এই যে একটা প্রবণতা, এটা তো থাকবে, এটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। এটা নিয়ে খুব একটা বোধান না আমরা। আমাদের টার্গেট যেটা, আমরা আমাদের টার্গেটেই সামনে আগাচ্ছি। তবে এখানে আমি যেটা ওই কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইসের যে চিন্তা এবং জনগণকে নিয়ে আমরা কি ভাবছি, আমরা কি দেওয়ার জন্য আমাদের মধ্যে সেই চিন্তাটা কতটুকু আছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। এখন এনসিপি যদি মনে করে থাকে যে দেশ ও জাতির কল্যাণে আমাদের একটা ভূমিকা রাখা দরকার, সম্মিলিতভাবে আমরা যদি ইউনাইটেড হতে পারি, একটা জায়গায় আসতে পারি, তাহলে আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো। এই যে চিন্তা, এই যে বোধের একটা জায়গা, এই জায়গাটা আসলে কতটুকু তাদের মধ্যে রয়েছে, তারা এই জিনিসটা নিয়ে কতটুকু ভাবছে, এটা একটা বড় একটা প্রশ্নের বিষয়। এই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু একটা আপত্তি। এখন আপনি যদি বলেন যে ভাই তোমরা সব তোমাদের দল ভিনিস টিনিস কইরা আমার পার্টিতে এসে জয়েন করো, তেমন একটা পাগলও তো আসলে মানে এই কথা শুনলে তার মাথাও বিগড়ে যাবে। কারণ আমরা যদি আগে নীতিগত সিদ্ধান্ত নেই যে ভাই আমরা কিভাবে ইউনাইটেডলি কাজ করতে পারি, আমরা আসলে একত্রিত হয়ে কিভাবে দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারি, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? যদি এই যে চিন্তার একটা সমন্বয়, চিন্তার একটা মিল, এই মিলটা যদি আমাদের মধ্যে থাকে, এরপরে পদ, পদবি, চেয়ার ইত্যাদি এগুলো খুব একটা ম্যাটার না, এগুলো অটোমেটিক্যালি সেটেল হয়ে যায়। আর আপনার যদি ওই চিন্তার জায়গাটাতেই অমিল থাকে, চিন্তার জায়গায় বদমাশি থাকে, প্রতারণামূলক একটা ভাবনা থাকে, তাহলে কিন্তু ওই জায়গাতে কখনোই মিল হবে না। আর আমি যে মানে এক্সাম্পলটা দিলাম যে তোমরা সব তোমাদের পার্টি ভিনিস করে আমাদের পার্টিতে চলে আসো, যেটা তাদের পার্টির দু একজন নেতা দিয়েছে যে ওরা ওদের দল মানে ওই কি বলে ভিনিস করে দিয়ে ওরা আমাদের পার্টিতে জয়েন করবে, আমাদের সদস্য ফর্ম পূরণ করে। মানে এই কথা শুনলে কি আমি আর কি বলবো, আসলে মানে বলার কিছু নাই এক কথায়।
নিজের আমরা অস্তিত্ব আসলে পরিচয় বিলীন করে দিয়ে তাদের মধ্যে যাওয়ার আমরা আসলে এই জন্য বলছিলাম যে আমরা মানে ওই যে বিএনপি গঠনের আগেও তো বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আমাদের মেজর জিয়াউর রহমান সাহেব তিনিও কিন্তু জাগদল করেছিলেন আগে, জাগদল ভিনিশ করে তারপর বিভিন্ন জায়গা থেকে কোয়ালিফাইড লোকগুলোকে একত্রিত করে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, এবং যে দলটা আজকে বাংলাদেশের একদম 1 নম্বর রাজনৈতিক দলে এখন বাংলাদেশে এখন মানে এক্সিস্ট করছে। তো সেই জায়গা থেকে আমাদের ভাবনাটা কিছুটা ওই রকমই, যে আমরা এখানে যদি তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হই, একই সাথে অনেকেই দেখবেন রাজনৈতিক দলে সরাসরি যুক্ত না কিন্তু ভালো মানুষ, তার মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, দেশ জাতির কল্যাণে ভালো ভূমিকা রাখার মানে চিন্তা আছে, প্রবণতা আছে, এরকম ব্যক্তিগুলোকে, এরকম শক্তিগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসার আমাদের একটা ভাবনা আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমাদের মধ্যে যদি আসলে সততা না থাকে তাহলে আসলে বলার কিছু নাই। জি ফারুক, আবারও আসবো আপনার কাছে, আপনার দুজনের কাছে। আমার এই পর্যায়ে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এ পর্যায়ে আমি সায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। সায়ন্ত ভাই, ফারুক দুটি ব্লক দেখছিল, যে বিএনপি এবং জামায়াত। আবার কেউ কি বলছে সব কি একটা ব্লকই হয়ে যাবে কিনা, মানে সবাই কি একসঙ্গেই নির্বাচন করবে কিনা, বা নির্বাচন পরে সবাই একসঙ্গে হয়ে যাবে কিনা, মানে জাতীয় সরকার। আপনি কি দেখছেন আসলে? সবাই নির্বাচনের পর একসঙ্গে হওয়ার সুযোগ নেই এবং সেটা দেশের জন্য ভালো হবে না। ফ্যাসিবাদ তো শেষের দিকে হলেও শুরুর দিকে তো 2008 সালেই ফ্যাসিবাদ হয়ে ওঠে নাই শেখ হাসিনা বা তার সরকার। কিন্তু তখন থেকে এনে জাতীয় পার্টিকে যেভাবে তারা এক করে ফেলে, তারপর 14 পর থেকে পুরাটাই এক হয়ে গিয়ে যেভাবে করলো, তাতে গণতন্ত্রের সৌন্দর্যটা হারিয়ে ফেললো প্রথমে, তারপরে ফ্যাসিবাদ হয়ে উঠলো। সুতরাং গণতন্ত্র অপোজিশন থাকতে হয়। সবাই যদি এক হয় তাহলে তো নতুন একটা বাকশাল করে ফেললেই পারে, যা নতুন কি গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় বাকশাল। সেরকম শাসন ব্যবস্থায় দেশের মানুষ প্রত্যাখ্যান করে সব সময়। এখানে মানুষ স্বস্তি বোধ করে এবং সৌন্দর্য দেখে গণতান্ত্রিক চর্চা, যেখানে বিভিন্ন পক্ষ থাকবে এবং তারা এক পক্ষের কাছে অবহেলিত হলে আরেক পক্ষের কাছে তারা তাদের মনের যে সান্ত্বনা পাবার যে কথাগুলো বলতে পারবে, বিচারটা দিতে পারবে, অথবা তার সঙ্গে একজনে তুচ্ছতাচ্ছিল্য ভাব দেখালে আরেকজনের সঙ্গে সে উঠবস করতে পারে। এরকম বিধি ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য কমফোর্টেবল, গণতন্ত্রের জন্যও আমার মতে ভালো। বরং জোট রাজনীতি, পক্ষ বিপক্ষ এগুলো থাকলে মানুষের একটু দাম থাকে, গণতন্ত্র এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আগায়। সেখানে যেন প্রতিদ্বন্দ্বিতা যাতে এটা অপকৌশল বা বাজে পর্যায়ে না যায়, এটা যেন একটা সুস্থ প্রতিযোগিতা থাকে, এটুকু হলো আমাদের চাওয়া। সেখানে বিভিন্ন জোট মেরুকরণ এটা তো হচ্ছে। যে ফারুকের কথা আমি শুনছিলাম যে কিছুদিন আগে আমরা এরকম মেসেজ পেলাম যে এনসিপি আর গণ অধিকার এক হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। গণ অধিকার এনসিপিতে বিলীন হয়ে যাবে এবং এক দল হয়ে যাবে, তারা পদ ভাগাভাগি করে নিবে। পরে নাকি এরকম একটা বিষয় আসলো যে নাম বিসর্জন কে দিবে। এনসিপিও তাদের নাম ছাড়তে চায় না, গণ অধিকারও তাদের নাম ছাড়তে চায় না। তো ওরা তো আগে পরামর্শ চায় না, বিনা পয়সায় আমি কিন্তু ভালো একটা পরামর্শ দিতে পারতাম। ওরা শুধু এনসিপির জায়গায় এনজিপি বানাই নিতে হয়, যে এনসিপি না করে পার্টির নাম দিবে এনজিপি, জাতীয় গণ অধিকার পার্টি। এরাও থাকলো তারাও থাকলো, ভাই মিলেমিশে করেন একসঙ্গে, দুজনের নামই থাকলো। আসলে মেইন কথাটা হচ্ছে নামও গুরুত্বপূর্ণ, মেইন ইস্যু না হয় তোদের কাছে। যদি নাম মেইন ইস্যু হয় তাহলে এরকম ফিউশনও বের করা যায়, বা সমঝোতায় দুইজনের আধিপত্য থাকে, সেটা করা যায়। মেইন কথা হচ্ছে পদ পদবি। আমাদের দেশের রাজনীতিতে যে যত কথাই বলুক, চেয়ারের জন্য, পদের জন্য, পদবীর জন্য বেশিরভাগই লালায়িত। খুব নীতি কথা বলে, খুব বড় বড় কথা বলবে, দেশ প্রেম, এইটা ওইটা, সুশাসন, গণতন্ত্র, জনগণের জন্য সব দিয়ে দেয়।
কিন্তু পদ লাগবে। পদটা বেলায় যদি একটু এদিক ওদিক হয় তখন ভাঙন হয়। এই গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্ব হয়ে ভেঙে গেল অন্য একটা ইস্যু নিয়ে। এখন এই যে এক হবেই না হয়তো ওই দ্বন্দ্বের কারণে আবার ভাঙবে। বিএনপির সঙ্গে কতজনের কত জোট হলো আবার ভাঙলো। আওয়ামী লীগ যখন ছিল এর সাথে এই জোট ওই জোট কতবার করলো। এই জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে জোট করে আবার আওয়ামী লীগের সঙ্গে টেকনিক্যাল অ্যালায়েন্স করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। সবই হচ্ছে এদের দলীয় স্বার্থ এবং ব্যক্তির পদবি। তার থেকে যে আমাদের নতুন রাজনীতির প্রবক্তা যারা তারা যে খুব উঠে গেছে তা না, কারণ তাদের কথাবার্তা চাল চরিত্র সব কিছুতেই আমরা পরিবর্তনের কোনো ছোঁয়া তো দেখি না। আপনার এই যে এক একজনের যেই মানে ওজন হইল 3 কেজি, কথা বলে 300 টনের মতো, এমন এমন কথা বলে যেটা এই বয়সের সঙ্গে এই চরিত্রের সঙ্গে এই যে নতুন জেনারেশনের সঙ্গে যায় না। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবে। বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুই তুকারি করে কথা বলা, মানে যদি মনেই করে যে তাদের উদ্দেশ্যমূলকভাবে তাদের সবার ইলেকট্রিসিটি নেওয়া হয়েছে, সেটা প্রতিবাদ করবারও একটা ভাষা থাকে। কিন্তু মানুষ ওই আওয়ামী লীগের ওই স্টাইলের ভাষা তো এখন চায় না, তারা একটু ভিন্ন ভাষায় প্রতিবাদ চায়। মনে করেন যে বিএনপির অনেক নেতা আছে, তাদের বক্তব্য এতটাই অনাকাঙ্ক্ষিত হয়ে উঠল যে দল থেকে বিবৃতি দিতে হলো, শোকজ করতে হলো যে এই ধরনের কথা যাতে না বলে। এই জিনিসগুলো না মানে জামায়াত ইসলামের নেতাদের এমন সব আচরণ ধর্মকে অপব্যবহার, ধর্মকে নিয়ে এমন এমন মিথ তৈরি করা শুরু করলো যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি ভেস্তে যাবে না। প্রত্যেকটা রাজনৈতিক এই রাজনীতিতে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, আমাদের অনেক রক্ত ঝরেছে, মানুষের প্রত্যাশা যা জাগিয়েছিলাম সেই প্রত্যাশায় ইতিমধ্যে হোঁচট খেয়েছে এই পরিবর্তিত রাজনীতির প্রবক্তা যারা, তাদের ভাষা, তাদের আচরণ এবং তাদের কাজের কারণে। আর পুরনো যারা, তারা যে পরিবর্তিত হবে চেষ্টাটা, সেইটাও তাদের ওই সব দলের নেতাদের কারো কারণে হোঁচট খাচ্ছে। তবে আমার প্রত্যাশা ছিল, আমি বলি এনসিপি, এই গণ অধিকার, এরকম যারা তরুণদের দল, এরা সত্যিকার অর্থে মানুষের ভাষা বুঝতে শিখুক, মানে ভবিষ্যৎ গণতন্ত্রের ভাষা বুঝতে শিখুক, এবং ওই রাজনীতি করে তারা প্রচলিত ধারার যেই দলগুলোর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আছে সেটাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং তারা মানুষের সমর্থন ধরে রাখার স্বার্থে তারা যেন বাধ্য হয় তাদের আচরণ পরিবর্তন করে। তাদের মধ্যে ভালো খারাপ সবই আছে, কিন্তু খারাপটুকু যেন ত্যাগ করতে বাধ্য হয় যে না, এখন পরিবর্তনের যুগ। এই যে ইয়াং জেনারেশন যারা রাজনীতি আসছে, ওদের কথা দেখো, আচরণ দেখো, কাজ দেখো, ডিলিংস দেখো, ব্যবহার দেখো এবং নতুন চিন্তা দেখো। এর কাছে আমরা যদি ওই পুরনো ওই যে অগ্রহণযোগ্য যেটুকু আমাদের মধ্যে আছে এটা যদি দূর করতে না পারি, তাহলে জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। কিন্তু এই নতুন নাম নিয়ে নতুন রাজনীতির প্রবক্তা হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে যারা মাঠে নামলো, তাদেরকে সেই ট্রেডিশনাল পলিটিক্সে ক্ষেত্র বিশেষে আগের ওই দলগুলোর থেকে আরও অ্যাগ্রেসিভ, আরও বাজে কথা, আরও বেশি বাগাড়ম্বর, আরও বেশি কত তাড়াতাড়ি আমার ক্ষমতাবান হতে হবে, কত তাড়াতাড়ি টাকার মালিক হতে হবে, কত তাড়াতাড়ি আমার এমপি মন্ত্রী হয়ে যেতে হবে, এই সব আকাঙ্ক্ষা তাদের মধ্যে উলঙ্গভাবে প্রকাশিত হয়ে পড়ছে। ফলে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম পরিবর্তিত নতুন বাংলাদেশের, সেখানে ইতিমধ্যে হোঁচট খেয়ে গেছে অনেকে। তবে আশার আলো হচ্ছে দেশে অন্তত ফ্যাসিবাদ হওয়ার যে পদ্ধতিগুলো সেগুলোর বিলোপ ঘটতে যাচ্ছে। সেটা একটা উপাদান হচ্ছে গিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া। শুধুমাত্র যদি জাতীয় নির্বাচনে মানুষ স্বাধীনভাবে তার মতটা দেওয়ার সুযোগ পায়, তাহলে এদেশে জনগণের মন রক্ষা না করে 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকবে না, এমনকি 5 বছরও ক্ষেত্র বিশেষে থাকতে পারবে না। তাহলে এইটা একটা বড় পরিবর্তন যে ভোটের অধিকারটা জনগণের হাতে ফিরে যায়, ফ্যাসিবাদ হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় এবং বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সংস্কারের কথা উঠছে,
ভিন্ন মত দ্বিমত এরগুলো থাকার পরও কিছু কিছু জায়গায় সবাই যেখানে একমত হয়েছে সেই পরিবর্তনটুকু তো আসবে আশা করি। ফলে আমরা ওটুকু উত্তরণ পেয়েছি, কিন্তু ব্যাপক যে রাজনৈতিক সংস্কৃতির উত্তরণ চেয়েছিলাম, নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্রের পথে হাঁটবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সেটি খানিকটা হোঁচট খেয়ে গেছি আমরা। শান্ত ভাই, আপনার কাছে আসবো আবার। আমি এই পর্যায়ে আবার ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনিও বলছিলেন যে বক্তব্য নিয়ে, যে আসলে নতুন যারা তরুণ রাজনীতি তাদের বক্তব্য, শান্ত ভাই বলছিলেন, আমি একটু সামান্য একটু অংশ উল্লেখ করতে চাই সার্জিস আলমের সেই বক্তব্য। তিনি কি বলেছিলেন? তিনি বলছেন, একবার নয় দুইবার নয়, এবার নিয়ে 3 বার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো 2 দিন কিছু বলতাম না, কিন্তু আজ নিয়ে তিন দিনই এটি হয়েছে। যারা এই কাজ করেছে তারা হচ্ছে রাজনৈতিক ... আমি সেটি উচ্চারণ করলাম না, রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব, তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে। শুনে এই ধরনের না, আমিও মিডিয়ায় তার এই বক্তব্যটি দেখেছি, মোটামুটি সবগুলো গণমাধ্যমে আসছে। তো আসলে সায়ন্ত ভাই তো অলরেডি বললেনই যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলে যদি আসলে ওই পুরাতন স্টাইলের রাজনীতি, পুরাতন বন্দোবস্তের বা পুরাতন ধারার যে রাজনীতি, সেই চর্চাটাই করি, তাহলে তো জনগণ আমাদের কাছ থেকে ভালো কিছু আর প্রত্যাশা করবে না। মানে আমরা জনগণকে নতুন কিছু দিতে চাই, নতুনত্ব আনতে চাই, বাট আমাদের কর্মকাণ্ড, আমাদের কার্যক্রম, আমাদের কথা, আমাদের আচরণে সেরকম কোনো প্রতিফলন নাই বা ঘটে না। তো সেই জায়গা থেকে মানুষ তো এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কথা বলেন বিভিন্ন দলের সঙ্গে? যখন আপনাদের আলোচনা হয় তখন কি বিষয়গুলো ওঠে? এই বিষয়গুলো নিয়ে আসলে বলার খুব একটা সুযোগ থাকে না, কারণ এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিগত বিষয়। এখন আমি কোন স্টাইলে বক্তব্য রাখবো, এখন আমার সাথে তার যদি একটা জোট হয় বা এলাই থাকে বা সেরকম ধরেন যে একটা ইয়া থাকে, তাহলে বলা যায়। এখন সে তো ইন্ডিভিজুয়াল একটা পলিটিক্যাল পার্টি, আমি একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি। এখন আমার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি কী হবে, আমার অ্যাক্ট কীরকম হবে, আমার মিশন ভীষণ কি, এটা তো আরেকটা পার্টি ঠিক করতে পারে না, বলতে পারে না, ঠিকই না? এখন ব্যক্তিগত সম্পর্ক যদি থাকে আমাদের, তখন আমরা হয়তো ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, রাজনৈতিক সহকর্মীর জায়গা থেকে আমরা হয়তো বলি যে তোমার এই কথাটা বলা উচিত হয় নাই, ঠিক হয় নাই। বাট এটা যে একটা ধরুন যে ফোর্স করে বলা বা তাকে মানে যাতে এটা সে ভবিষ্যতে না করে, এটাকে বলো না একটু জোর খাটানো, মানে ওই জোর খাটানোর জায়গাটা থাকে না, মানে এটা সুযোগও নেই। মানে আমার পার্টির যদি কেউ এরকম কোনো কথা বলে, আমি আমার পার্টির কোনো সদস্য বা নেতার উপরে এই জোরটা খাটাতে পারবো, তুমি এটা ভুল করছো, এটা ভবিষ্যতে করলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিবো বা তোমাকে আমরা পার্টিতে রাখবো না ইত্যাদি। তো এই জিনিসটা তো মানে আরেকটা পার্টির সাথে করার সুযোগ নাই। তো এই জন্য এটা নিজ নিজ পার্টিকে ঠিক করতে হবে। এখন সায়ন্ত ভাই যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলেন যে আসলে আমরা যারা নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, এই নতুন রাজনীতির কথা বলে জনগণের সামনে যখন আমরা আসলে ওই পুরাতন ধারা, পুরাতন স্টাইলের রাজনীতির যে কর্মকাণ্ড এগুলোই আমরা শো করছি, তখন তো মানুষ আমাদেরকে প্রতারক ভাবছে যে এরা তো আসলে আরো ভণ্ড, যে আগে আওয়ামী লীগ যে স্টাইলে কথা বলতো এরা সেই একই স্টাইলে কথা বলছে। তাহলে এদের মধ্যে তো ভিন্নতা কিছু দেখছি না আমরা, তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেরকে কেন চুজ করবো, কেন এদেরকে আমরা বেছে নেবো, ঠিকই না? তো সেই জায়গাটাতে আমাদের আসলে পরিবর্তন নিয়ে আসতে হবে। হয়তো রাজনৈতিক অপরিপক্কতা, বয়স বা সময়ের কারণে আমাদের মধ্যে রয়েছে। এখন যারা নতুন এদের মধ্যে তো আমি খুব মনের বেদনা থেকে একটা শেয়ার করি মাঝখানে, এই তরুণ নেতার কথা শুনে আমার মনে হয় আওয়ামী লীগ যদি টিকে থাকতো সে ভবিষ্যতে আওয়ামী লীগের সেক্রেটারি হতে পারতো। নতুন রাজনীতি তো এরকম না ভাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওবায়দুল কাদেরের মানে কার্বন কপি? আমরা তো এই কথাগুলো শুনেছি আগে অতীতে। না, এটাই আমরা আসলে ভাই কি বলবেন, আমরা পরিবর্তনের স্বপ্ন সবসময় দেখি। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বাংলাদেশের জনগণ আসলে একটা পোড়া কপাইল্লা জাতি, মানে আমাদের কপালটাই পোড়া, বারবার জীবন দিচ্ছি, রক্ত দিচ্ছি, বাট পরিবর্তন হচ্ছে না। তো এই জায়গা থেকে আসলে কবে মুক্তি পাবো আমরা কেউ জানি না। বারবার হোঁচট খাচ্ছি, বারবার সম্ভাবনা আমরা মানে জনগণের সামনে মানে দেখানোর চেষ্টা করছি, বাট দেখানো যাচ্ছে না। যে আরেকটা এক্সাম্পল দেই, যে তাদের পার্টিরই প্রধান নাহিদ ইসলাম কিছুদিন আগে মিডিয়ার সামনে বক্তব্য দিলেন যে উপদেষ্টা পরিষদের যারা অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা দুর্নীতিবাজ, এদের তথ্য সব আমি জানি, আমি হাটে হাড়ি ভেঙে দেবো, মানে তাদের গোমর ফাঁস করে দেবো। খুব ভালো কথা। এখন এই যে তার একটা বক্তব্য, সে কিন্তু সাধারণ কোনো পাবলিক না, সাধারণ কোনো ব্যক্তি না, সে একটা দলের প্রধান। ইভেন সে কিছুদিন আগে এই সরকারের গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার ছিলেন, মানে সরকারের পার্ট ছিলেন। তো সুতরাং তার একটা কথা বলা আর ইন জেনারেল পলিটিক্যাল ফিল্ডের একজন নেতা একটা কথা বলা কিন্তু এক না, অনেক ডিফারেন্ট, অনেক তফাৎ। তো সেই জায়গা থেকে দেখেন নাহিদের এই বক্তব্যের মাধ্যমে দুটো বিষয় আমি আমার অ্যানালাইসিসে বের করে নিয়ে আসছি। যে নাম্বার 1, নাহিদ এই বক্তব্যের মাধ্যমে সরকারকে এক প্রকারের চাপ দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। কারণ বিগত 8-9 মাস সরকার এক কথায় এনসিপির কথা অনুযায়ী চলেছে। এনসিপি যা চেয়েছে, এনসিপির যে ডিমান্ড, এনসিপির যা বক্তব্য, এক কথায় সরকার সেভাবে দেশ চালিয়েছে।
সেই জায়গা থেকে সরকারের সাথে এনসিপির খুব একটা দূরত্ব হয় নাই, খুব একটা তফাৎ ছিল না। যখনই সরকার আসলে এনসিপির কথা আগের মতো আর গুরুত্ব দিচ্ছেন না, আগের মতো শুনছেন না, সরকার অনেকটাই নির্বাচনমুখী, সরকারের অ্যাডভাইজাররা অনেকেই চাচ্ছেন যে আর এভাবে আসলে দেশকে সামনে এগিয়ে নেওয়া অনেক টাফ, আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি সবকিছু মিলে একটা হজবরল অবস্থার দিকেই তো মানে তারা সামনে আগাচ্ছে। তো এই জায়গা থেকে তারা মনে করে একটা সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে তারা আসলে এইখান থেকে বিদায় নিতে চায়, এটা আবার ওপেন সিক্রেট। তো সেই জায়গা থেকে যখনই আসলে এরকম একটা ধরেন যে ওয়ে বা একটা রাস্তা বা একটা মুভ, সেফ এক্সিট, একটা মুভ না, এটা সেফ এক্সিট বলাটা ঠিক হবে না। এই শব্দটা আসলে সেফ এক্সিট তো ভালো, মানে শব্দটাকে অ্যাকচুয়ালি আমরা নেতিবাচকভাবে এটাকে এতটাই ব্যবহার করেছি যে সেফ এক্সিট শব্দটা শুনলেই এখন আমাদেরকে চুলকানি শুরু হয়ে যায়। সেফ এক্সিট মানে কি? নিরাপদে আপনি ওখান থেকে বিদায় নিতে চান, প্রস্থান করতে চান, সসম্মানে, রাইট। তো সরকার তো সেফ এক্সিট চায়, এটা তো খারাপ কিছু না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওইটা নিয়ে কথা বলতে হয়েছে। আমি প্রতিদিনই শুধু স্বরাষ্ট্র না, সবাই বলছে এই প্রশ্নগুলো তাদের সামনে সাংবাদিকরা করছে। এখন আমরা অ্যাডভাইজার দিকে না যাই। এখন আমি নাহিদের এই বক্তব্যে আমি দুটো বিষয় যেটা বললাম, যে নাম্বার ওয়ান, তারা এখন সরকারকে থ্রেট দিচ্ছে, চাপ দিচ্ছে যে আমরা আমাদের চাহিদা মতো কোনো কিছু না পাইলে আমরা কিন্তু ছাড়বো না। যেমন ধরেন আমরা শাপলা চাই, শাপলা দিতে হবে, শাপলা না দিলে খবর আছে। আমরা তো যখন নির্বাচন কমিশনকে বললাম যে আপনারা কি নিরপেক্ষ, মানে নিউট্রাল, স্বাধীন, যদি স্বাধীন হয়ে থাকেন তাহলে তো আপনারা আইন অনুযায়ী কাজ করবেন। কারণ আইন অনুযায়ী যদি নির্বাচন কমিশন চলতে চায় বা চলে, তাহলে শাপলা পাওয়ার 1 নম্বর যোগ্য হচ্ছে নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দল, কারণ তিনি আগে চেয়েছিলেন। বিধান তো তাই বলে, আইন অনুযায়ী যে আগে চাইবে তাকেই দেবে যদি পাওয়ার যোগ্য হয়। আর যদি তারা আইন অমান্য করতে চায় তাহলে ভিন্ন কথা। এখন নির্বাচন কমিশন স্বাধীন কিনা সেটা ওই সার্জিস বা হাসনাতরাই বলতে পারে ভালো। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের নাহিদের একটা পার্ট। আরেকটা পার্ট দেখেন, এই যে নাহিদ সরকারের গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন, এখন নাহিদ যদি জেনে থাকে যে ওই অমুক অমুক উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত, অনৈতিক বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িত, দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, ভালো কথা, তার জানারই কথা, সে যেহেতু নিজেও সরকারের পার্ট ছিল, তাহলে সে এখন একটা পলিটিক্যাল পার্টির হেড, লিড দিচ্ছে। সে কি বলছে যে আমরা জনগণের কাছে নতুন রাজনীতির বার্তা নিয়ে আসছি, নতুন বন্দোবস্ত নিয়ে আসছি, আমরা ওই পুরাতন ধারা রাজনীতি আর করতে চাই না। আমাদের মুখের কথা যা, বাস্তবে তা। আওয়ামী লীগের আমলের রাজনীতি কি? মুখে বলে এক, বাস্তবে আরেক। সুতরাং আমাদের পরিবর্তন এটাই। এটা কিন্তু নাহিদের বক্তব্য। এখন নাহিদ এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের তথ্য জানা সত্ত্বেও প্রায় 15 দিন হয়ে গেল, আজ পর্যন্ত জাতির সামনে ওই উপদেষ্টাদের নাম বলে নাই। তাহলে নাহিদের উদ্দেশ্যটা কি? সে কি ওই আওয়ামী স্টাইলের রাজনীতি করতে চাই? আমি তো তফাৎ দেখছি না। নাহিদ যদি ওই অ্যাডভাইজারদের নাম না বলে, তাহলে নাহিদের বক্তব্য, নাহিদের রাজনৈতিক কর্মকাণ্ড, নাহিদের পার্টির যে মিশন ভিশন আর আওয়ামী লীগের যে লক্ষ্য উদ্দেশ্য, এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। এটা আমি আজকে এই টকশোর মাধ্যমে নাহিদের কাছে প্রশ্নটা রাখলাম যে নাহিদরা অ্যাকচুয়ালি নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চায় কিনা, নাকি তারা ওই পুরাতন আওয়ামী স্টাইলের রাজনীতি আগামীতে তারা বাস্তবায়ন করবে। এটা, এই প্রশ্নের যদি উত্তর যথাযথভাবে সে দিতে পারে, ওই অ্যাডভাইজার যারা দুর্নীতিবাজ, কারাপ্টেড, অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের নাম যদি প্রকাশ করে দেয়, তাহলে আমরা তার এই বক্তব্যের মধ্যে উত্তরটা পাবো। আমি এই প্রশ্নটা রাখলাম। জি, ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বক্তব্য শুনছিলাম। এবার সায়ন্ত ভাইকে দিয়ে আমি শেষ করতে চাই। সায়ন্ত ভাই, আসলে পিআর নিয়ে তো অনেক কথাই হলো, পিআর এর ভবিষ্যৎ কি দেখছেন আপনি? পিআর এর ভবিষ্যৎ নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, দুইটি কক্ষ। পিআর এর ভবিষ্যৎ জিরো। কেন? পিআর নিয়ে যেটুকুই বা জামাত এগিয়েছিল, সর্বশেষ নেপালের গণ অভ্যুত্থান আমাদের অঞ্চলের পিআরকে অসার প্রমাণিত করে দিয়েছে। নেপালে বহু বছর ধরে পিআর ছিল একটা অস্থিতিশীল সরকার, বারবার সরকার পরিবর্তন, বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন, 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদলাতে হয়। এই ঘটনা ঘটতে ঘটতে সেখানে পিআর পদ্ধতি থাকার পরে দুর্নীতি না কমে বেড়েছে, স্বজনপ্রীতি না কমে বেড়েছে। সুতরাং যে বিধি ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা পিআর চাচ্ছি, শুধু পিআর দিয়ে ওই সব যে বিষয়গুলা, যেগুলো অগ্রহণযোগ্য যেই বিষয়, সেগুলা রোধ করা যায়নি নেপালে। এর আগে শ্রীলঙ্কাও এর একটা উদাহরণ আছে, শ্রীলঙ্কাও সেটা যায়নি। ইউরোপে আমেরিকার সঙ্গে তুলনা দেবার মতো আমাদের এখনো অবস্থা আসেনি, যেখানে দেশের জনগণের শিক্ষার অবস্থান, নেতৃত্ব নির্বাচনের তাদের যে যোগ্যতা, তারপর হচ্ছে নাগরিক অধিকার প্রয়োগের তাদের নিজস্ব যে অবস্থান, এই সবগুলি তো বাংলাদেশে ইউরোপ আমেরিকার মতো না। সেই বিবেচনায় বাংলাদেশে পিআর এখনও বাংলাদেশের জন্য উপযোগী নয়। কোনোদিন যদি আমাদের জাতীয়ভাবে আমাদের নাগরিকদের অবস্থান ওই পর্যায়ে যায় এবং পিআর ভালো মনে হয়, তখন এটা ভাবা যাবে। এটা হলো নিম্নকক্ষের ব্যাপার। উচ্চকক্ষের পিআরটা হচ্ছে, এইখানে যদি সব দলগুলো একমত হয় তাহলে পিআর হতে পারে, কিন্তু
যেহেতু পিয়ার নিয়ে আগে থেকেই মতভিন্নতা তৈরি হয়ে এটা এক ধরনের প্রতিপক্ষ অবস্থান তৈরি হয়ে গেছে একে অপরের, এবং অন্য কিছু দল মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপিকে কিভাবে কত শক্ত রশি দিয়ে বাঁধা যায়, সেই বাঁধার উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে পিয়ার, একটা হচ্ছে বিভিন্ন এই যে একবারের বেশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না, এটা নানান ইস্যুগুলো আনলো। ফাইনালি পিয়ারটাকে তারা ওই রশি হিসেবে ব্যবহার করতে চায় যে বিএনপিকে বাঁধতে হবে, তারা যাতে রাষ্ট্র পরিচালনা করতে গেলে পদে পদে বাধাগ্রস্ত হয়। কিন্তু বিএনপিও সেই বাধায় পড়তে ইচ্ছুক না, প্রত্যেকেই তো প্রত্যেকের কৌশল অনুসারে এগোবে। ফলে নিম্নকক্ষে যেহেতু পিয়ারের উপযোগিতা বাংলাদেশের তৈরি হয় নাই, সে একই কারণে উচ্চকক্ষে পিয়ার দিলে সংসদ নির্বিঘ্নভাবে বিএনপির যে 31 দফা অঙ্গীকার করেছে এবং এখানে জুলাই সনদে যেগুলো একমত হয়েছে, তারেক রহমানের বক্তব্যে তিনি যেটা বলেছেন যেগুলোর বাস্তবায়ন তার প্রায়োরিটি, যে জুলাই সনদের যে বিষয়গুলোতে সবাই একমত হয়েছে এটা তার ফার্স্ট প্রায়োরিটি বাস্তবায়নে, যদি জনগণ ভোট দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তারপরে হচ্ছে গিয়ে 31 দফা, যেগুলা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে, সেটার সঙ্গে ফারুকদের দলও ছিল, সবাই আলোচনা করে 31 দফা দিয়েছে। ফারুকরা তো 31 দফার বাইরে না, গণ অধিকার। সুতরাং সেইখানে যেগুলো একমত হওয়ার জুলাই সনদে নেই, সে কিন্তু 31 দফা আছে, সেগুলো বাস্তবায়ন করবে। এখন এগুলি করতে গেলে যদি উচ্চকক্ষে পিয়ার যদি তাদেরকে বাধাগ্রস্ত করে, তাহলে তারা যেই অঙ্গীকার, যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা মানুষের কাছে এতদিন ধরে বলে আসছে, সেটা তারা স্বাধীনভাবে করতে পারবে না। এই কারণে বিএনপি যেহেতু মনে করে যে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তার যেমন কিছু ভুল ত্রুটি আছে, সে বিষয়ে তাদের উপলব্ধিও আছে, ফলে নতুন কি করতে চায় সে বিষয়ে অঙ্গীকারও আছে, তারা এটা বাস্তবায়ন করে মানুষের সমর্থন আদায় করতে চায়। তারা বারবার এই পিয়ার পদ্ধতি এসে তাদের বাধাগ্রস্ত করবে, বড় দল হিসেবে বিএনপিকে এটা মেনে নিবে, এটাই এরা আশা করে কেন? সুতরাং জনগণের উপর ভোটের বাজারে ছেড়ে দিতে হবে যে আমি ক্ষমতায় আসলে প্রথম সংসদে এই উচ্চকক্ষে পিয়ার চালু করব, সেটা বলুক যারা পিয়ার চায় তারা। তাদের এই কথা শুনে জনগণ যদি তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে না পিয়ার খুব ভালো জিনিস, এদের ভোট দিলে, জামাতকে ভোট দিলে বা এই দলকে ভোট দিলে তারা প্রথম অধিবেশনে পিয়ার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করবে, দেখ না সেটা, সেই সাহস তাদের নাই, কারণ জনগণের প্রতি আস্থা নাই। অথবা জনগণের প্রতি আস্থা আসছে ওই অর্থে যে জনগণ আমাদের ভোট দিবে না, আমরা নির্বাচিত হতে পারবো না, সে কারণে তারা জনগণের ভোটের আগে জোর করে চাপিয়ে দিয়ে পিয়ার আদায় করতে চায়। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে এখানেই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।